হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানেই আপনার আমার সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকে কিন্তু আপনাদের জন্য রাসেল রাজ ভাই স্পেশাল আচমচিনের দুর্দান্ত ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে এসেছে। আশা করছি আজকের রাতটি আপনাদের জন্য ভয়ঙ্কর রকম সুন্দর হতে যাচ্ছে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটা ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি রাসেল রাজ ভাইয়ের লেখা আজম জিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বরাবরের মতোই ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার এবং সেই সাথে আপনাদের ভূত আড্ডা ইউটিউব চ্যানেলের একজন সম্মানিত এডিটর। আমার বাসা সাতক্ষীরা জেলা, কলারো থানা, গ্রাম বোয়ালিয়া। আর বেশি কিছু বলার নেই, এবার সরাসরি ঘটনার ভেতরে প্রবেশ করব। ইমরান ভাই, আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। তাহলে চলেন শুনে আসি আজকের ঘটনা। আমি এখন থেকে পুরো ঘটনাটা আজগর মামার ভাষায় তুলে ধরছি। বলছে আজগর মামা, হ্যাঁ তাহলে শোনো, এই ঘটনাটা শুনলে তুমি বেশ অবাক হয়ে যাবে। এর কারণটা তুমি একটু পরেই বুঝতে পারবে। তাহলে মন দিয়ে ঘটনাটা শুনতে থাকো। আর একটা কথা, আমি যে শুধু মানুষের জিন ছাড়ানোর কাজ করতাম এমনটা না, কিন্তু জিনদের কোনো সমস্যা হলেও আমাকে নিয়ে যেত সমস্যার সমাধান করার জন্য। একবার এমনটাই হয়েছিল। আমি বেশ রাত করে কোথা থেকে যেন বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে আমার সামনে একটা আগুনের উল্কা এসে পড়ে। তারপরে আমি দেখি সেই উল্কাটা যেখানে পড়েছে ওখান থেকে একটা শিয়ালের মতো দেখতে একটা অবয়ব বেরিয়ে আসছে আমার সামনে। আমি তখন এরকম কিছু দেখার জন্য প্রস্তুত না থাকার কারণে বেশ ভয় পেয়ে যাই, আর সাথে সাথে আমার শরীরটা দোয়া পরে বন্ধ করে নেই। তারপরে আমি দেখি সেই অবয়বটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার দিকেই আসছে। এটা দেখে আমি ভয়ে ভয়ে পিছিয়ে আসতে থাকি। আমি পিছিয়ে আসছি দেখে সেই অবয়বটা বলে, হুজুর, আপনি ভয় পাবেন না। আমি আপনার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি এখানে আজগর আলী নামে একটা মানুষকে খুঁজতে এসেছি। আমি শুনেছি সেই গ্রামেই থাকে। আচ্ছা, আপনি কি তাকে চেনেন? আমি অবয়বটার কথা শুনে কিছুটা বুঝতে পারি এটা একটা জিন, কিন্তু সে আমাকে কেন খুঁজবে? তারপরেও আমি তাকে বলি, আপনি যাকে খুঁজতে এখানে এসেছেন তাকে আমি চিনি, কিন্তু আগে বলতে হবে আজগর আলীর কাছে আপনি কি চান। তখন সেই অবয়বটা বলে, আপনার সাথে বলতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। এত সময় আমার হাতে নেই। আপনি দয়া করে একটু তার কাছে আমাকে নিয়ে চলেন। অবয়বটার কথা শুনে আমি এবার পুরোপুরি বিশ্বাস করলাম এটা কোনো শয়তান জিন না।
তারপরে আমি অবয়বটাকে উদ্দেশ্য করে বলি, আপনি যার খোঁজে এখানে এসেছেন, আমি সেই আজগর আলী। এবার আপনার সমস্যার কথাটা বলেন। তারপরে সেই অবয়বটা বলে, হুজুর, আমাদের রাজ্যটাকে শয়তানদের হাত থেকে বাঁচিয়ে দিন। আমাদের রাজ্যটাকে ওই শয়তানগুলো একেবারেই ধ্বংস করে দিচ্ছে। অবয়বটার এমন কথা শুনে আমি বলি, কি বলেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলেন না। আর তার আগে আপনি একটা সাধারণ মানুষের রূপে আসেন, না হলে কেউ দেখলে ভয় পেতে পারে। আর আপনি আমার সাথে যত সময় কথা বলবেন, মানুষের কণ্ঠেই কথা বলবেন। আমার কথা শুনে জিনটা এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে মানুষের রূপে এসে সাধারণ মানুষের মতোই কথা বলতে শুরু করলো। জিনটা মানুষের কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলল, হুজুর, আপনি চেষ্টা করলে কিন্তু আমাদের রাজ্যটাকে বাঁচাতে পারবেন। তখন আমি বলি, কিন্তু আমি কেমন করে বাঁচাবো? আর কি হয়েছে আমি তো কিছুই জানি না। সবটা না শুনলে আমি বুঝতে পারবো না তো। এবার জিনটা বলে, হুজুর, আমি জানি আপনার সাথে থাকে আজম জিন, যার নাম শুনলে পুরো জিন জাতি ভয় থরথর করে কাঁপে। তাই আমি আপনার কাছে এসেছি। আপনি আমাকে একটু সাহায্য করেন। এই কথা শুনে আমি বলি, সব ঠিক আছে, আজম জিন আমার বন্ধু হয়, কিন্তু আপনাদের সমস্যার কথাটা তো আজম জিনকে বলতে পারতেন, তাহলে তো কাজটা আরো অনেক সহজ হয়ে যেত। আমার কথার প্রতি উত্তরে জিনটা বলে, হুজুর, আমরা কখনো আজম জিনের সামনে গিয়ে কথা বলতে পারবো না। এর কারণ হলো, আমরা তার সামনে গিয়ে যদি একটু ভুল করে ফেলি, তাহলে আমাদের ঘাড় থেকে মাথাটা আলাদা করে রাখবে। তার সামনে শুধু আমি না, পুরো জিন জাতি যেতেও ভয় পায়। কেননা সে যদি একবার রেগে যায়, তাহলে তার সামনে যেই আসুক না কেন, সে তাকে জানে মেরে ফেলবে। আর আমি আপনার সাথে সব কথা বলে সময় নষ্ট করছি কেন? আজম জিনের সম্পর্কে আমার থেকে আপনি তো বেশি ভালো জানেন। তারপরে আমি বলি, জি বুঝতে পারছি, তো এখন এসব কথা বাদ দেন, এবার কাজের কথায় আসেন। আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি এটা বলেন। আর আপনাদের রাজ্য কোন শয়তান ধ্বংস করছে, আমার সাথে প্রথম থেকে সবকিছু বলেন। তারপরে সেই জিনটা বলতে শুরু করলো, হুজুর, তাহলে শোনেন, আমি ফ্রিদ জিনদের সর্দার। আমার নাম জুনায়েদ। আমাদের রাজ্যের সব জিন অনেক সুখে শান্তিতেই ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের রাজ্যে নেমে আসে একটা কালো ছায়া। আর এই ছায়াটা হচ্ছে মারিদ জিনের বাদশার। তার দৃষ্টি পড়ে আমাদের রাজ্যের উপরে। সে তখন আমাদের রাজ্য নিজের দখলে নিয়ে যেতে চায়, কিন্তু আমরা সেবার তার সাথে যুদ্ধ করে আমাদের রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেই। তারপরে সে প্রায় 15 থেকে 16 বছর পরে সে আবারও ফিরে এসেছে। সে আগের থেকেও অনেক বেশি অনুসারী জিন নিয়ে আমাদের রাজ্যে এসেছে রাজ্য নিজের দখলে নিতে। আর এখন ওই মারিদ জিনের বাদশাহ অনেক শক্তিশালী। আমি নিজেও তার সাথে এখন যুদ্ধ করে পারবো না। আর সে যখন থেকে আমাদের রাজ্যে এসেছে তখন থেকে একের পর এক আমাদের রাজ্যের জিনদেরকে মেরে ফেলছে। আর মারিদ জিনের বাদশাহ তার হাজার হাজার অনুসারী জিনদের নিয়ে আমাদের রাজ্যে এসে আমাদের রাজপ্রাসাদ জোর করে দখল করে বসে আছে। আর এখন সে আমাদের রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আর তাছাড়া মারিদ জিনের বাদশাহ জানতে পেরেছে আমি কোনো একজনের সাহায্য নিতে এই পৃথিবীতে এসেছি, তাই তার অনুসারী জিনদের আমার পেছনে পাঠিয়ে দিয়েছে আমাকে জানে মেরে ফেলার জন্য। হুজুর, আর একটা কথা, আপনার বন্ধু আজম জিনকে খুব ভালো করে চেনে ওই শয়তান মারিদ জিনের বাদশাহ। তাই আপনি আপনার বন্ধুকে বলবেন এখানে বুদ্ধি খাটিয়ে কাজটা করতে। সে যেন আমাদের রাজ্যে গিয়ে মাথা গরম না করে,
আর আজম জিন যদি আমাদের রাজ্যে গিয়ে রেগে যায়, তাহলে কিন্তু আমাদের রাজ্যটা তখনই ধ্বংস হয়ে যাবে। এর কারণ হলো আজম জিনের শক্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের রাজ্যের কারোরই নেই। তাই আপনি একটু তাকে বুঝিয়ে বলবেন। জুনায়েদ জিনের কথাগুলো শুনে আমি এতটুকু বুঝতে পারলাম এই কাজটা অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমি এসব ভাবছিলাম, হঠাৎ করে আমার চারপাশের গাছপালাগুলো ভেঙে পড়তে শুরু করে, আর আকাশ বাতাস কাঁপিয়ে কিছু শয়তান জিন এসে আমাদের ঘিরে দাঁড়ায়। তারপরে তারা লাল লাল চোখ করে আমাদের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে আমি তাদের কাছে জিজ্ঞেস করি তারা কারা, আর এই সময় এখানে কি তাদের। আমি এই কথা বলার সাথে সাথে আমার সামনে থাকা জুনায়েদ জিন মানুষের কণ্ঠে বলে, হুজুর, এইগুলো হলো ওই মারিদ জিনের বাদশার অনুসারী জিন। এরা অনেক শক্তিশালী। আমি ওদের সাথে একা পারবো না। আপনি কিছু একটা করেন। হুজুর, দেরি করা যাবে না। আমি অনেক ক্লান্ত। আমি এখন ওদের একজনের সাথেও পারবো না। জুনায়েদ জিনের কথা শুনে আমি শয়তানগুলোকে বলি, শয়তান, তোরা এখানে এসে অনেক বড় ভুল করেছিস। দেখ তোদের এখন কি হয়। আমার মুখে এমন কথা শুনে শয়তানগুলো হাসতে হাসতে বলল, আচ্ছা, তাই নাকি? তাহলে দেখা যাক তোদের এখন কে বাঁচাতে আসে। তারপরে আমি জুনায়েদ জিনের দিকে তাকিয়ে দেখি সে আমাকে চোখের ইশারায় আজম জিনকে ডাকতে বলছে। আমি আর দেরি না করে তখনই আকাশের দিকে তাকিয়ে আজম জিনকে স্মরণ করি, কিন্তু প্রতিবারের মতো এবার আমি আর তার উপস্থিতি বুঝতে না পেরে চিন্তিত হয়ে যাই। তারপরে শয়তানগুলো আমার এমন কাজ দেখে আবারও হাসতে হাসতে বলল, এই কুত্তার বাচ্চা, তুই এখানে কাকে ডাকার চেষ্টা করছিস? কেউ আসবে না রে, কেউ আসবে না। তুই যাকে ডাকছিস তার কি প্রাণের মায়া নাই? সেখানে কিছুতেই আসবে না। তারপরে শয়তানগুলো যেই না আমার দিকে এগিয়ে আসতে যাবে, ঠিক তখনই একটা আজব ঘটনা ঘটে গেল। আমি দেখি শয়তানগুলো এতটা চেষ্টা করছে, তারপরেও আমার কাছে আসতে পারছে না। তারপরে শয়তানগুলো একসাথে চিৎকার করে বলে ওঠে, এই কুকুরের বাচ্চা, তুই কি করেছিস রে? আমি তোদের কাছে যেতে পারছি না কেন? কি করেছিস বল? এই কথা বলার সাথে সাথে আমার চারপাশে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে যেন বিদ্যুৎ চমকাতে শুরু করলো। আমাদের আশেপাশের গাছগাছালিগুলো যেন উঠে উঠে যেতে শুরু করলো। ঠিক সেই সময় আমার চোখ যায় জুনায়েদ জিনের দিকে। দেখি জুনায়েদ জিন এদিক ওদিক তাকাচ্ছে আর ভয়ে ভয়ে ঠক 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 করে কাঁপছে। হঠাৎ আমার শরীরে একটা গরম বাতাস এসে লাগে। সে সময় আমি দেখি আমাদের ঘিরে যেই শয়তানগুলো দাঁড়িয়েছিল তারা মাটিতে পড়ে ছটফট 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 করছে আর চিৎকার করে বলছে, প্রভু, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দেন। আমরা আর কখনোই এই পৃথিবীতে এইভাবে মানব জাতির ক্ষতি করতে আসবো না। এখানে আপনি আসবেন এটা আমরা ভাবিনি। তারপরেই আমার কানে আসে আমার সেই সুপরিচিত ঝনঝন ঝনঝন আওয়াজটা। তারপরেই আমি দেখি আকাশ থেকে অনেক দ্রুত একটা নীল রঙের ধোঁয়ার কুণ্ডলী আমাদের দিকে আসছে। তখন আমি একটা মুচকি হাসি দেই। আমার হাসি দেওয়া দেখে জুনায়েদ জিন আমাকে বলে, হুজুর, আপনি হাসলেন কেন? আর একটু আগে সব কি হচ্ছিল? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আমি বলি, সে এসে গিয়েছে জুনায়েদ। আমার কথা শুনে জুনায়েদ জিন বলে, হুজুর, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। কে আসছে? তারপরে আমি বলি,
এখানে আজম জিন আসছে, সে এসে গিয়েছে। আমার মুখে আজম জিনের নাম শুনে জুনায়েদ জিন একটা ঢোক গিলে আমাকে বলে, হুজুর, আমি তাহলে এখান থেকে চলে যাচ্ছি। আমি তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। জুনায়েদ জিনের কথা শুনে আমি একটা হাসি দিয়ে বলি, আরে আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নেই। আমি সামনে থাকলে আজম জিন আপনাকে কিছুই বলবে না। আর আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ কিছুই হবে না। এই কথা বলার সাথে সাথে ধোঁয়ার কুণ্ডলটা আমাদের কিছুটা সামনে এসে পড়ে। তারপরে সেই ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে বেরিয়ে আসে আজম জিন। আজম জিন একটা দানবের রূপে আসে। আজম জিনের শরীরের গঠনটা এবার একটু অন্যরকম ছিল। এটা বলার কারণ হলো, সে প্রতিবার যেই রূপটা নিয়ে আসে, এবার সে তার থেকেও বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছিল। আজম জিন দেখতে অনেকটা এমন ছিল। তার মাথায় বড় বড় দুইটা শিং, আর তার সারা শরীরে বড় বড় সজারুর মতো কাটা, আর তার দুই হাতের কিছুটা নিচ থেকে আরো দুইটা হাত বেরিয়ে আসছিল। তারপরে আমি আবারও তার মাথার দিকে তাকিয়ে দেখি তার মাথাটা কালো বাঘের মতো লাগছে। তার চোখের উপরে বড় বড় দুইটা ভ্রু, আর তাছাড়া মুখের ভেতর থেকে বেরিয়ে আছে বড় বড় দুইটা দাঁত। তারপরে আমি হাতের দিকে তাকিয়ে দেখি তার হাতের নখগুলো অনেক বেশি ধারালো আর অনেক বড় বড়। আর সেই সাথে তার সারা শরীর থেকে কালো কালো ধোঁয়া বের হচ্ছে। এসব দেখে আমি আজগর আলী নিজেও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মুখ দিয়ে তখন কোনো কথাই বের হচ্ছিল না। তারপরে আমি তাকাই জুনায়েদ জিনের দিকে। জুনায়েদ জিন আজম জিনকে দেখে থরথর করে কাঁপতে শুরু করলো। দেখে মনে হচ্ছিল তার খিঁচুনি হচ্ছে। তারপরে দেখি আজম জিন তার বিশাল দেহটা নিয়ে আমার দিকে আসছে। একটা সময় আজম জিন আমার সামনে এসে আমার দিকে একবার তাকিয়ে তারপরে আকাশের দিকে তাকিয়ে একটা চিৎকার করে ওঠে। ঠিক তখনই আমার পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতে শুরু করলো। বেশ কিছু সময় পরে আমি দেখি আকাশ থেকে অনেক ধোঁয়া এসে আজম জিনের মুখের ভেতরে যাচ্ছে। অল্প কিছু সময় পরে আজম জিন শয়তানগুলোর দিকে তাকিয়ে আবারও একটা চিৎকার করে। সাথে সাথে তার মুখ থেকে ধোঁয়ার কুণ্ডলটা বের হয়। শয়তানগুলোর শরীরে গিয়ে লাগে সাথে সাথে। শয়তানগুলো ওখানে থেকে অদৃশ্য হয়ে যায় তখন। তারপরে আজম জিন আমাকে বলে, আসগর আলী, আমার সাথে নতুন করে আর কিছু বলার দরকার নেই। আমি তোমাদের সব কথাই শুনেছি। তারপরে আজম জিন জুনায়েদ জিনকে বলে, জুনায়েদ, তোমার ভয় পাবার দরকার নেই। আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি। আর তোমাদের রাজ্যে যে শয়তান মারিদ আছে, ওরে তো আমি ছাড়বো না। তারপরে আমি দেখি জুনায়েদ জিন কাপা কাপা গলায় আজম জিনকে বলছে, ও, আপনি তাহলে আজম জিন। আপনার নাম শুনলে আমাদের রাজ্যের সব জিন ভয়ে কথা বলতে পারে না, সবার কথা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি একটা মানুষের সাথে বন্ধুত্ব করেছেন, এটা আমি খবর পেয়ে চলে এসেছি। আপনার সামনে গিয়ে আমি যে কথা বলবো এই সাহসটা আমার হয়নি। আপনি তো সব কিছুই জানেন। দয়া করে আমাদের রাজ্যটাকে বাঁচিয়ে নিন। আমি আগে অনেকবার চেষ্টা করেছি আপনার সাথে দেখা করার, কিন্তু আমি একটা বারের জন্য আপনার সামনে যাওয়ার সাহস পাইনি। তারপরে আজম জিন বলে, জুনায়েদ, ওসব কথা বলে সময় নষ্ট করো না। এখন আমাদের হাতে আর বেশি সময় নেই। তুমি যদি তোমাদের রাজ্য সহ প্রজাদের বাঁচাতে চাও, তাহলে এখনই রাজ্যে ফিরে যাও। আর একটা কথা মনে রাখবে, আমি আজম জিন শুধুমাত্র শয়তান জিনদেরকে মারি, ভালো জিনদেরকে মারি না। তারপরে আজম জিন আমার দিকে তাকিয়ে আমাকে বলে, আজকর বন্ধু, তুমি প্রস্তুত তো? তোমাকে কিন্তু এখন জুনায়েদের সাথে তাদের রাজ্যে যেতে হবে।
আমি সময় নষ্ট না করে সোজা বলে দেই, হ্যাঁ আমি প্রস্তুত আছি। তারপর আজম জিন আকাশের দিকে তাকিয়ে একটা চিৎকার করে। সাথে সাথে আমি দেখি আকাশের বুক চিরে নিচে নেমে আসছে আমার পরিচিত সেই 2টা ঘোড়া আর তাদের পেছনে সেই গাড়িটা। কিছু সময়ের ভেতরে তারা নিচে নেমে আসলো আর আমাদের সামনে এসে দাঁড়ালো। তারপরে আমাকে দেখে নাচানাচি শুরু করে দিল ঘোড়া 2টা। আমি বুঝতে পারলাম তারা আমাকে গাড়িতে উঠতে বলছে। সাথে সাথে আজম জিন আমাকে বলে, আসগর আলী, কি দেখছো? আরে ওরা তোমাকে চেনে, তাই গাড়িতে উঠতে বলছে। যাও, তুমি আর জোনায়েদ গাড়িতে করে যাও, ওরা তোমাদের ঠিক জায়গায় নিয়ে যাবে। আর রাস্তায় যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা একটুও ভয় পাবে না। তোমাদের সামনে থেকে ঘোড়া 2টি সবকিছু দেখে নেবে। আসগর আলী, তোমরা রওনা দাও, আর ওখানে গিয়ে যদি বেশি সমস্যা দেখো তাহলে আমাকে স্মরণ করবে, আমি সময় মতো চলে আসবো। এটা বলে আজম জিন আমাদের সামনে থেকে ধোয়ার কুণ্ডলের রূপ নিয়ে ওখান থেকে চলে যায়। আজম জিন যাওয়ার সাথে সাথে জুনায়েদ জিন মানুষের আকৃতিতেই আমাকে বলে, হুজুর, আপনার ভয় করে না? আজম জিন আপনার সাথে থাকে এই জন্য। জুনায়েদ জিনের কথা শুনে আমি একটা মুচকি হাসি দিয়ে বলি, না, ভয় কেন করবে? সে তো আমার কোনো ক্ষতি করে না। আজম জিন আজ পর্যন্ত যে কয়টা জিনকে মেরেছে সব কয়টা ইবলিশ শয়তানের পূজারী, মানে সব কয়টা মানুষ অথবা জিনদের ক্ষতি করে, তাই আজম জিন তাদেরকে মেরে ফেলে। তারপরে জুনায়েদ জিন আবারও বলে, হুজুর, আমি আজম জিনের সম্পর্কে এতদিন যেগুলো শুনে এসেছি আর সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। জিন জাতির সবাই বলে আজম জিন নাকি অনেক ভয়ঙ্কর রকম রাগী, কিন্তু আজ আপনার সামনে এতটা শান্ত ছিল কিভাবে? জুনায়েদ জিনের কথার উত্তরে আমি বলি, সে শুধু আমার সামনে আসলেই শান্ত থাকে, বাকি সময় তারা আশেপাশেও কোনো জিন যেতে পারে না। আর এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার রাজ্যের আজম জিন আসলেই বুঝতে পারবেন। সাথে সাথে আমি আবারও বলি, জুনায়েদ ভাই, আপনি যাবেন নাকি এখানেই সময় নষ্ট করবেন? তখন জুনায়েদ জিন বলে, আরে হ্যাঁ হুজুর, আমার তো একটু খেয়াল নেই, চলেন রওনা দেই। তারপরে আমরা 2জন গিয়ে ঘোড়ার গাড়িতে উঠে বসি। আমরা যখনই গাড়িতে উঠে বসি ঠিক তখনই সামনের ঘোড়া 2টি অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, যেটা আমি এর আগে কখনোই দেখিনি। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি ব্যাপার? আমি তো এই গাড়িতে এর আগেও অনেকবার উঠেছি, কিন্তু কখনো তো এমন অদ্ভুত আচরণ করেনি তারা, কিন্তু আজ হঠাৎ কি এমন হলো? এসব ভাবছিলাম, হঠাৎ আমি খেয়াল করি সামনের ঘোড়া 2টি আকাশের দিকে তাকিয়ে মুখ নাড়িয়ে কিছু একটা বলছে। কিছু সময় পরে তারা আমাদের নিয়ে উঠে যেতে লাগলো। সবকিছু ঠিক হয়েছিল। কিছু সময় যাওয়ার পরে আমি দেখি আমাদের থেকে কিছুটা সামনে একটা বড় দরজা, আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে 4টা অনেক বড় দানব। দেখতে দেখতে ঘোড়া 2টি আমাদের নিয়ে সেই বড় দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপরে সেই 4জন প্রহরী ছুটে আসতে লাগলো আমাদের দিকে, আর তাদের হাতে ছিল আগুনের তৈরি তলোয়ার। আমি তাদেরকে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। তারপরে আমি চোখ বন্ধ করে মনে মনে দোয়া পড়তে লাগলাম। কিছু সময় পরে আমি চোখ দুটো খুলে দেখি আজম জিনের সেই ঘোড়া 2টি তাদের মুখ থেকে নীল রঙের ধোঁয়া ছাড়ছে, আর সেই ধোঁয়ায় যেই না সেই 4জন দানবের শরীরে গিয়ে লেগেছে, ঠিক তখনই আমার চোখের সামনে তারা 4জন দানব ছটফট ছটফট করতে করতে সেখানেই মারা যায়। তারপরে আমরা আবারও রওনা দেই। একটা সময় আমরা প্রাসাদের সামনে চলে যাই। তারপরে আমরা যেই না গাড়ি থেকে নেমেছি ঠিক তখনই ঘোড়া 2টি ওখান থেকে চলে আসে। তারপরে জুনায়েদ জিন আমাকে বলে, হুজুর, এখন আমরা কি করব? আমরা তো এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকলে ওই মারিচ জিনের বাদশাহ আমাদের জানে মেরে ফেলবে।
তখন আমি বলি, ওই শয়তান আমাদের কি মারবে? ওদের সব কয়টা শয়তানকে আমরা এখানে মেরে ফেলবো আজ। আমরা এখনই প্রাসাদের ভেতরে যাব, আর ওখানে গিয়ে কোনো প্রকার বিপদ দেখলে আজম জিনকে স্মরণ করব। যেই কথা সেই কাজ। চলে গেলাম প্রাসাদের ভেতরে। আমি প্রাসাদের ভেতরে গিয়ে দেখি ভেতরে কেউ নেই। আমি জিনদের অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু এখানে আমি কোনো জিনের অস্তিত্বই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমি পিছনে কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়াই। তারপরে আমি দেখি জুনায়েদ জিন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি প্রস্তুত না থাকার কারণে জুনায়েদ জিন এমন বীভৎস রূপ দেখে বেশ অনেকটাই ভয় পেয়ে যাই। তারপর জুনায়েদ জিন হাসতে হাসতে আমাকে বলে, এই হুজুর, কাকে খুঁজতেছিস? হ্যাঁ, আমার এমন রূপ দেখে অবাক হওয়ার কিছুই নেই। তুই যাকে খুঁজতে এখানে এসেছিস সে আমি। আর তুই কি ভেবেছিস তোর মতো একটা সাধারণ মানুষের কাছ থেকে আমি সাহায্য নেব? তুই ভুল ভেবেছিস। আমি তোকে এখানে নিয়ে এসেছি তোকে আমার প্রভু ইবলিশের নামে বলি দেওয়ার জন্য। এই কথাগুলো শুনে আমি হতভম্ব হয়ে জুনায়েদ জিনের দিকে তাকিয়ে থাকি। তারপরে আমি বলি, জুনায়েদ, তার মানে এত সময় যা যা বলেছিলি সব তোর নাটক ছিল? তুই ছলনা করে আমাকে তোর রাজ্যে নিয়ে এসেছিস আমাকে বলি দেওয়ার জন্য? আমার কথা শুনে জুনায়েদ জিন আবারও জোরে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলল, এই কুত্তার বাচ্চা, আমি এখানে তোর নাটক দেখার জন্য নিয়ে আসিনি। তোকে আমার প্রভুর নামে বলি দেব। 50টা মানুষ বলি দিতে হবে। আমি 49টা মানুষ বলি পেয়েছিলাম। সব কয়টা ছিল তোর মতো কবিরাজ। তাদের কাছেও ছিল অনেক শক্তিশালী জিন। কিন্তু জিন যতটাই শক্তিশালী হোক না কেন, আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া কিছুতেই প্রবেশ করতে পারবে না। আর তোকে দিয়ে আমি 50 জনকে বলি দেব। তারপরে আমার প্রভু অনেক খুশি হবে, আর সে খুশি হলে আমাকে আরো অনেক বেশি শক্তিশালী করে দেবে। কথাগুলো শুনে আমি বেশ অনেকটাই রেগে যাই, আর রেগে মেগে বলি, এই শয়তান, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আজম জিন এখানে আসলে কি হবে। আর আজম জিন কে সেটা তুই ভুলে যাচ্ছিস। সে কিন্তু রেগে গেলে তোর রাজ্য ভেঙে তছনছ করে দিতে পারে। তারপরে জুনায়েদ জিন বলে, এই কুত্তার বাচ্চা হুজুর, আজম জিন এখানে আসতে পারবে না, কারণ আমি তার আসার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। তারপরে আমি আজম জিনকে স্মরণ করি, কিন্তু এ কি, সত্যিই তো আজম জিনের কোনো সারা শব্দ নেই। তাহলে কি আমাকে বাঁচাতে আজম জিন আসতে পারবে না? হঠাৎ করে জুনায়েদ জিন আমার গলাটা চাপ দিয়ে ধরে একটা অন্ধকার ঘরের ভেতরে নিয়ে ফেলে দেয়। আমি নিচে পড়ে যাওয়ার পরে কিছুতেই বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। আমি যেখানে পড়েছিলাম ওই জায়গাটা এতটা ভয়ঙ্কর অন্ধকার ছিল যে বলার মতো না। আমি নিজের হাতটা নিচেই দেখতে পাচ্ছিলাম না। এমন করে অনেকটা সময় চলে গেল। হঠাৎ করে আমার মনে হলো কেউ একজন বন্ধ ঘরের দরজা খুলে আমাকে বাহিরে আসতে বলছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আজম জিন চলে এসেছে, কিন্তু আমি বাহির হয়ে দেখি না, সেখানে তো অনেকজন দানব দাঁড়িয়ে আছে, আর কিছুটা সামনে একটা ভয়ঙ্কর দানবের মূর্তিটা বেশ বড় ছিল আর অনেক বীভৎস রকম দেখতে। তারপরেই
নিচে তাকিয়ে দেখি একটা আগুনের তলোয়ার রাখা। তলোয়ারটা বেশ অনেকটাই বড়। তারপরে দেখি অন্য ঘরের ভেতর থেকে আরো ৪৯ জন কবিরাজকে আমার সাথে এক লাইনে দাঁড় করিয়ে রাখা হলো। তারপরে জুনায়েদ জিন আমাকে বলে, এই আজকর, তোকে আগে বলে দেব, তোর বন্ধু আজম জিন দেখি আমাদের কি করতে পারে। এই কথা বলার পরে আমি বলি, এই শয়তান, তুই অনেক বড় ভুল করেছিস। আমি দেখতে পাচ্ছি তোর মৃত্যু ধেয়ে আসছে। আমার কথা শুনে শয়তান জুনায়েদ জিন হাসতে হাসতে বলল, আজকর, তোকে আবারও মনে করে দিতেছি, তোর বন্ধু আজম জিন এখানে কখনোই আসতে পারবে না। তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। তারপরে আমাকে ধরে নিয়ে সেই মূর্তির সামনে নিয়ে যায়। তারপরে আমি দেখি জুনায়েদ জিন মূর্তির সামনে দাঁড়িয়ে অজানা কোনো এক ভাষায় কি যেন পড়ছে। তারপরে সেই আগুনের তলোয়ারটা হাতে নিয়ে আমার দিকে আসতে থাকে। একটা সময় আমার সামনে এসে আমাকে বলে, আজকর, তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ। তারপরে যেই না আমার গলায় তলোয়ারটা দিয়ে কোপ দিতে যাবে, ঠিক তখনই আমার শরীরে একটা গরম বাতাস এসে লাগে। সাথে সাথে আমার পায়ের নিচের মাটি থরথর থরথর করে কাঁপতে শুরু করে। সেই সাথে আমার কানে ভেসে আসে ঝনঝন ঝনঝন আওয়াজটা। আমি তখন চিৎকার করে শয়তানগুলোকে বলি, শয়তান, তোদের খেলা শেষ। আমার বন্ধু আসছে, আমার বন্ধু আজম আসছে। সাথে সাথে আমার পায়ের নিচের মাটি ফেটে একটা নীল রঙের ধোঁয়ার কুণ্ডলী ঘরের ভেতর প্রবেশ করে। সাথে সাথে আমি দেখি আমার সামনে থাকা শয়তানের মূর্তিটা মুখ থুবড়ে মাটিতে পড়ে লুটিয়ে পড়েছে। তারপরেই আমি দেখি নীল রঙের ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে একটা দানব বেরিয়ে এসেছে। দানবটা এতটা ভয়ঙ্কর ছিল, সেটা আমি কখনোই মুখে বলে বোঝাতে পারবো না। দানবটাকে দেখে আমার দেহ থেকে রুটা যেন একবারে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল। দানবটার সারা শরীরে ছিল বড় বড় কাঁটা, আরও ছিল ভয়ঙ্কর লাল লাল চোখ, আর তাছাড়া মাথার উপরে ছিল বড় বড় 2টা শিং। আর তার শরীরের গঠনের কথা কি আর বলবো। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। এবার শয়তানগুলো আজম জিনকে দেখে ভয় পেয়ে বলে, এই, তুই এখানে কি করে আসলি? তোর তো এখানে আসার সব রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আজম জিন ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে, আমাকে কি তোরা আটকে রাখতে পারবি? আমি চাইলে এখনই তোর পুরো রাজ্যটা ভেঙে তছনছ করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আর তোরা কি ভেবেছিলি আমি কোনো সাধারণ জিন? আরে মূর্খ, আমি আজম, আজম জিন। তোদের এই সামান্য বাদন আমাকে আটকে রাখতে পারবে না। আর হ্যাঁ, আমি তোদের কখনোই ক্ষমা করব না। কারণ তোরা আমার প্রাণের বন্ধু আজকর আলীর জীবন নিয়ে খেলেছিস। এখন তোরা তোদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। আমি দেখি আজম জিন এই কথাগুলো বলেই তার শরীরে থাকা কাঁটাগুলো চিৎকার করে বের করে শয়তানগুলোর শরীরে বসিয়ে দেয়। সাথে সাথে শয়তানগুলো ওখানেই ছটফট করতে শুরু করে। সেই সময় শয়তানগুলো ছটফট করতে করতে বলল, প্রভু, প্রভু, আপনি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। জীবনে আর আর কখনো এমন ভুল হবে না প্রভু। আমাদেরকে মাফ করে দিন।
কিন্তু আজম জিন তাদের কোনো কথাই শুনল না। উপরের দিকে তাকিয়ে কিছু একটা পরে সাথে সাথে তার মুখের ভেতর ধোঁয়া আসতে শুরু করে। তারপরে সেই ধোঁয়া তার মুখ থেকে বের করে শয়তানগুলোর দিকে দেয়, আর পরে শয়তানগুলো ওখান থেকে উড়তে পুড়তে অদৃশ্য হয়ে যায়। তারপরে আজম জিন আমাকে বলে, আসগর আলী, আমি আসতে একটু দেরি করেছি, তার জন্য আমি দুঃখিত। তখন আমি বলি, আরে না না, সমস্যা নেই, তুমি একেবারে ঠিক সময়ে এসেছো। কিন্তু বন্ধু, তুমি কেমন করে বুঝতে পেরেছিলে যে জুনায়েদ জিন আমাকে বোকা বানাচ্ছে? উত্তরে আজম জিন বলে, আসগর, তোমার হয়তো মনে আছে জুনায়েদ জিনকে নিয়ে তুমি যখন ঘোড়ার গাড়িতে উঠেছিলে, তখন ঘোড়া দুইটা অদ্ভুত আচরণ করেছিল। তখন আমি বলি, হ্যাঁ কেন? তখন আজম জিন বলে, আজকর, তুমি কি ওই ঘোড়া দুইটাকে কোনো সাধারণ ঘোড়া মনে করো? ওই দুইজন ঘোড়াও কিন্তু জিন, কিন্তু তারা সব সময় আমার সাহায্য করার জন্য ঘোড়ার রূপে থাকে। ওই দুইজন ঘোড়া বুঝতে পেরেছিল জুনায়েদ জিন আসলে কোনো ভালো জিন না। এটা বুঝতে পেরে তারা আমার সাথে বলে। তারপরে আমি ওদের বলেছিলাম তোমাদেরকে নিয়ে যেতে। আমি চাইলে কিন্তু জুনায়েদ জিনকে ওখানেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি কিছুটা সন্দেহ করেছিলাম এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে হয়তো। তাই আমি সবসময় তোমাদের উপর নজর রেখেছিলাম। আর তুমি এখানে আসার পরে আমি দেখি আরো অনেকগুলো কবিরাজকে এখানে আটকে রাখা হয়েছে। আমি বুঝতে চেষ্টা করেছিলাম এর পেছনের আসল রহস্যটা কি। তারপরে আমি বুঝতে পারি জুনায়েদ জিন শয়তানের পূজা করে, আর এই সব কবিরাজগুলোকে সে বলি দিতে চাচ্ছে। আর একটা সময় দেখি ওই শয়তানগুলো তোমাকে বলি দেওয়ার চেষ্টা করছে। তাই আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে চলে আসলাম। তারপরে কি কি হয়েছে সব তো তুমি জানোই। তারপরে আমরা একে অপরের সাথে অনেক বিষয়ে কিছুক্ষণ কথা বলি। তারপরে ওখান থেকে সব কবিরাজকে তাদের বাড়িতে দিয়ে আসি। আজম জিনের সেই ঘোড়ার গাড়িতে করে তাদেরকে বাড়িতে পৌঁছে দেই। তারপরে আমিও আমার বাসায় চলে আসি। তো এই ছিল আজকের ঘটনা। ইমরান ভাই, আজগর মামা এই বলে সেদিন তার ঘটনাটা শেষ করেছিলেন। আপনার কাছে এই ঘটনাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো চলে যাচ্ছি। কথা হবে সামনের রবিবারে। আর হ্যাঁ, সামনের রবিবারে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি রুস্তম জিনের ঘটনা। সবশেষে বলতে চাই, ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল রাজ ভাই, হোয়াট এ স্টোরি ভাই। ধন্যবাদ ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা স্টোরি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যিই ভাই, আজম জিন কিন্তু প্রত্যেক সপ্তাহে তার নতুন নতুন রূপ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। মানে একটার থেকে আরেকটা আরো বেশি ডার্ক হয়, আরো বেশি ভয়ানক হয়। ধন্যবাদ রাসেল রাজ ভাই, এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটা লিখে পাঠানোর জন্য। আর যেহেতু রাসেল রাজ ভাই আপনি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন আগামী সপ্তাহে কার ঘটনা আসতে চলেছে, হ্যাঁ রুস্তম জিন। অধীর আগ্রহ নিয়ে ভাই অপেক্ষায় রইলাম রুস্তম জিনের আবারও দুর্দান্ত কোনো এক ঘটনা পড়ার জন্য। রাসেল রাজ ভাই, আশা করছি এইভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন, এইভাবেই নিত্য নতুন সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রাসেল রাজ ভাইয়ের আজম জিনের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দেবেন।
তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।